জেলে গিয়েছেন, দেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, কিন্তু ক্ষমতায় আসার পরে সর্বপ্রথম উনি গণতন্ত্রের কণ্ঠ চেপে ধরেছেন এবং ফ্যাসিবাদ কাকে বলে সেই কাজটা করেছেন। যার কারণে কি হয়েছে, আওয়ামী লীগের ছায়া থেকে জাসদের জন্ম হয়েছে এবং বাংলাদেশে 72 থেকে 74, 75 পর্যন্ত এটা বিভীষিকাময় পরিস্থিতি ছিল। হত্যা, গণহত্যা, গুম, গোপন হত্যা, এই ধরনের অনেক ধরনের ঘটনা সেখানে ঘটেছে এবং একটা পর্যায়ে গিয়ে 75-এর ঘটনার মধ্য দিয়ে এই অধ্যায়টা শেষ হতে হয়েছে। সুতরাং আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আপনি যদি দেখেন বিএনপির এই 31 দফা আপনি যদি পুরোটা পড়েন, দেখবেন সেখানে এই 31 দফাতে একটা বিরাট উপলব্ধির কথা বলা আছে যে বাংলাদেশের এই বিভক্তি, এই হিংসা প্রতিহিংসার রাজনীতি আর যাতে না হয়, আমাদের গণতান্ত্রিক ধারাটা যাতে শক্তিশালী হয়, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যাতে নির্বাচন হয়, প্রধানমন্ত্রী একক ক্ষমতা না থেকে ক্ষমতা যাতে বিকেন্দ্রীকরণ হয়, মন্ত্রী পরিষদ, প্রধানমন্ত্রী যাতে মানে এক ধরনের ব্যালেন্স থাকে, পরপর 2বারের বেশি কেউ যাতে প্রধানমন্ত্রী হতে না পারে, এগুলো সব 31 দফার মধ্যে আছে। কিন্তু ক্ষমতা আসার পর আমরা কি দেখছি, আমরা দেখছি আমরা এখনো বিএনপিকে পুরোপুরি মূল্যায়ন করার সময় আসে নাই। এখনো আমরা দেখছি প্রধানমন্ত্রী সাধারণ জীবনযাপন করছেন, উনি মানুষের সাথে সহাস্যে সাধারণ মানুষের জীবনযাপন করছেন, উনি প্রটোকল নিচ্ছেন না, উনি সকাল 9টায় অফিসে চলে যাচ্ছেন, উনি প্রতিদিন সচিবালয়ে যাচ্ছেন। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে সরকার প্রত্যেকটা গুরুত্বপূর্ণ জায়গায় তাদের দলের একেবারে স্পষ্ট লোকদেরকে তারা সেখানে নিয়োগ দিচ্ছে, কোনো অসুবিধা নাই। যাদেরকে নিয়োগ দিয়েছেন তারা যদি ন্যায়ভিত্তিক, তারা যদি সুষ্ঠুভাবে সমাজ রাষ্ট্র পরিচালনা করেন, তারা যদি প্রতিহিংসা না করেন, তারা যদি নিয়োগে, আমি আজকে ফেসবুকে দেখলাম যে বিএনপির নির্বাচনী প্রচারণার সময় আপনারা দেখবেন একটা মেয়ের চাকরির একটা ছোট্ট বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। মেয়েটা বলছে, যখন সে ইন্টারভিউ দিতে গেছে তখন তাকে জিজ্ঞেস করছে যে তোমার কি মামা খালা চাচি কেউ আছে? সে বলছে না, আমার তো কেউ নাই। বলছে তাহলে তোমার তো চাকরি হবে না। সেই মেয়েটা যখন মেধার ভিত্তিতে চাকরি হয়েছে, হওয়ার পরে সে আনন্দে আত্মহারা হয়েছে, সে এসে তার রিক্সাওয়ালা বাবাকে জড়াই ধরছে, এরকম একটা ইমোশনাল জায়গা থেকে কাট হয়ে দেখা যাচ্ছে। তারপরে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দাঁড়িয়ে বলছেন যে আমরা দেশটাকে এই জায়গায় নিয়ে যেতে চাই। তার মানে উনি একটা বার্তা দিয়েছেন যে আমরা এই ধরনের একটা রাষ্ট্র করতে চাই যেখানে লক্ষ কোটি মানুষের চাকরি হবে এবং মেধার ভিত্তিতে হবে। এরকম একটা আশা জাগিয়েছেন না? কথা হচ্ছে এই যে এই সরকারের 1 মাস বা অল্প কয়েকদিন সময় গেছে, এর মধ্যে মানুষের কাছে কি সে আশা জাগ্রত হয়েছে? সে আশাবাদ কি তৈরি হয়েছে? হয় না। আপনারা হয়তো বলবেন এত অস্থির হচ্ছেন কেন, এখন তো সময় আছে। না, আমি মনে করি আমরা অবশ্যই সময় দিব, এই সরকারকে আমরা পর্যালোচনা করব, দেখব, অস্থির হওয়ার কিছু নাই। কিন্তু ওই যে একটা কথা আছে না, মর্নিং শোজ দ্য ডে, দিনটা শুরু হয় সকাল থেকে, বোঝা যায় দিনটা কেমন যাবে। আমরা যখন দেখছি যে প্রধানমন্ত্রীর যেই গুড উইশেস, ওনার যে আশাবাদ, সেইটা যদি তৃণমূল পর্যায়ে প্রতিভাত না হয়, সেটার পরিবর্তে যদি দেখা যায় যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে একেবারে দলীয় লোকদের নিয়োগ হচ্ছে, তখন মানুষ বুঝবে যে এটা তো সেই শেখ মুজিবের মতোই, বা এটা তো সেই শেখ হাসিনার মতোই। শেখ হাসিনা তো বলেছিল যে 10 টাকা সেটা চাল খাওয়াবে, শেখ হাসিনা তো বলেছিল ঘরে ঘরে চাকরি দেবে। সুতরাং আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে আমাদের রাষ্ট্রটা দুর্ভাগ্যবশত ঘুরে ফিরে সেই স্মৃতি ইতিহাসের মধ্যে যাচ্ছে, যে ইতিহাস বলছে যে যেই ক্ষমতায় যায় গিয়ে সে তার অতীতকে কি করে ফেলে, ভুলে যায়। আমরা মনে করি এবি পার্টি আজকে একটা ছোট রাজনৈতিক দল, আমরা বিকাশমান রাজনৈতিক দল, আমরা ছোট হতে পারি সাইজে, আমাদের কর্মী সংখ্যা কম হতে পারে, আমাদেরকে অনেকে ঠেস মারে যে আপনাদের কয়টা লোক আছে, কিন্তু আমরা যে আশাবাদটা তৈরি করছি, আমরা মানুষের কাছে যদি সত্যিকার রাষ্ট্রের স্বপ্নটা তৈরি করতে পারি, যেটা আমরা বলছি যে আমরা একটা সমস্যার সমাধান ভিত্তিক রাজনীতি করব, আমরা যদি সেই দিকদর্শনটা দিতে পারি, কথা এবং কাজের মিল, যেই
প্র্যাকটিসটা আমাদের দলের মধ্যে আমি করতে চাচ্ছি, যে এখানে দলের বিরুদ্ধে কথা বলেও তিনি দলের মধ্যে থাকতে পারবেন, দলের সমালোচনা করেও তিনি দল করতে পারবেন, কিন্তু সেই সমালোচনাটা যৌক্তিক, সেটা একটা আর্গুমেন্টাল প্রসেসের মধ্যে যাইতে হবে। আমাদের একজন কর্মী ধরেন খুব খারাপভাবে পার্টির চেয়ারম্যান বা পার্টির সেক্রেটারির সমালোচনা করলো, আপনি সাথে সাথে বলবেন না এই ব্যাটারে বাদ দেন, আপনি ওনার সাথে আর্গুমেন্টাল ডিবেটে যাবেন, ঠিক আছে? আপনি উনি যে যুক্তি দিয়েছেন সেটার একটা, আপনার যদি মনে হয় যুক্তিটা সঠিক না, আপনি সঠিক যুক্তি তুলে ধরবেন। আমি অনেক সময় দেখি আপনাদের মধ্যে আমাদের মধ্যে অনেকের অসহিষ্ণুতা আছে, একটা নেগেটিভ কথা শুনলেই সাথে সাথে বলে যে উনি এটা কেন বললেন। ওনার কথাটা যদি যৌক্তিক হয়, সমালোচনা যদি সঠিক হয়, উনি বলবেন না? আমরা তো এই জন্যই দল করেছি, এত দল থাকতে আমার আলাদা দল বানাইতে গেলাম কেন? এত কষ্ট একটা দল করতে, একটা দল বানানোর কষ্ট আপনারা টের পাচ্ছেন না, বুঝছেন না? করলাম কেন? হোক আমাদের দলটা ছোট, কিন্তু আমরা যদি একটা ডিফারেন্ট দল আকারে তৈরি হতে পারি, একটা বিকল্প রাজনীতি আকারে হাজির করতে পারি, এটাই তো আমাদের সাফল্য। এবং আপনি দেখবেন রাজনৈতিক দলের সাফল্য কিন্তু আজকে হঠাৎ ছোট, কালকে অনেক বড় হয়ে যেতে পারে। আমাদের যে সমস্ত ছাত্ররা জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন, এদেরকে আপনারা কি চিনতেন? দেশবাসী কি চিনত? আমরা চিনতাম, আমরা দেখেছি এরা খুব অল্প বিস্তর সাহসের স্ফুরণ এদের মধ্যে ছিল। ঠিকই যখন সে একটা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, একটা লড়াই সে নেতৃত্ব দিতে পেরেছে, সে অনেক বড় জায়গায় তার অবস্থান হয়ে গেছে। এবি পার্টি আজকে কিছু লোকের কাছে পরিচিত, সীমিত লোকেরা আমাদেরকে চিনে, সীমিত জায়গায় আমাদের দলের নীতি আদর্শ আমরা পৌঁছাতে পেরেছি। কিন্তু আমরা যদি এই হার্ডেলসটা অতিক্রম করতে পারি, আমরা যদি এই লড়াইটা চালাই রাখতে পারি, অতিক্রম করতে পারি, দেখবেন আরেকটা পর্যায়ের পর হঠাৎ করে এবি পার্টি বাংলাদেশের প্রত্যেকের ঘরে ঘরে, প্রত্যেকের মানুষের মনে মনে, হৃদয়ের কাছে পরিচিত হতে পারবে। পারবে না? পারবে। সেই কাজটা আমাদেরকে করতে হবে। আজকে আপনারা যারা আমাদের বিভিন্ন ইউনিটের নেতৃত্ব দিচ্ছেন, এটা একটা প্রতিনিধিত্বমূলক সভা, পর্যালোচনা সভা। আমরা আমাদেরকে পর্যালোচনা করেছি। এই পর্যালোচনার পরে আমাদের শক্তি কি বাড়বে না কমবে? আমাদের শক্তিকে অনেক বাড়াতে হবে। এই পর্যালোচনার পরে আমাদের গতি আরো বৃদ্ধি পাবে। এবং আমরা যে কাজগুলো আপনাদেরকে দিয়েছি, যে পর্যালোচনাটা আমরা করেছি, সেটার উপরে দাঁড়িয়ে যদি আমরা আমাদের দলকে এগিয়ে নিতে পারি, ইনশাআল্লাহ এবি পার্টির প্রত্যেকটা বক্তব্য, সমালোচনা মানুষ গুরুত্ব দিতে বাধ্য হবে, মানুষ আমাদের কথা শুনতে বাধ্য হবে। সবাইকে আপনাদেরকে ধন্যবাদ, কষ্ট করেছেন। আমাদের লড়াই সংগ্রাম চালু থাকবে ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশের মানুষের হৃদয়ে আমাদের অবস্থানটা পৌঁছে দেবো, এটাই আমাদের অঙ্গীকার। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।